অ্যালাইনমেন্ট খাস বাংলায় বলতে গেলে গোছ গাছ বলা যাইতে পারে। আর ডিজাইনে এটা কিভাবে ইম্পর্টেন্ট চলেন আজকে ভিডিওতে আমরা সবকিছু শিখানেই। অ্যালাইনমেন্ট কি জিনিস, কেন আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত এবং কিভাবে আমরা অ্যালাইনমেন্ট অর্জন করতে পারি এবং কাজে লাগাইতে পারি। তো দেরি না করে চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে অবশ্যই করতেছেন অবভিয়াসলি। আই এম প্রাউড অফ ইউ। ওকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো, তবে তার আগে আগের ক্লাসটা ছিল ব্যালেন্সের। যারা দেখেন নাই তারা এক্ষুনি দেখে নেন, কারণ ব্যালেন্সের সূত্রই আমরা এখানে টানতে যাচ্ছি। তবে আরেকটা ব্যাপার, যারা আগের ক্লাসটা দেখছেন তাদের জন্য একটা গল্প রয়ে গেছে। ব্যালেন্সের মধ্যে আমি একটা উদাহরণ দিতে ভুলে গেছি, সেটা আগে দিয়া নেই। সেটা হলো, সাপোজ আপনার কাছে একটা রুম আছে। এখন আপনার রুমের আপনি সাজাবেন, সাজাইতে গিয়ে আপনার যত মানে ফার্নিচার গুলা আছে, খাট ফ্রিজ ট্রিজ সবগুলো আপনি রুমের এক পাশে রাখলেন, আর এক পাশটা একেবারে খালি রেখে দিলেন। তাইলে সেটা কেমন দেখাবে? অকওয়ার্ড, রাইট? এই যে জিনিসটা, এইটাই আমাদের ব্যালেন্সের দরকার। এখন এটা তো গেল আগের ক্লাসে, উদাহরণটা আমি দিতে ভুলে গেছিলাম। এখন এইটা আমি এই ক্লাসে কেন শুরু করলাম সেটা একটু বলি। এবারে আমরা এইটা বুঝা গেছি যে ঘরটার মধ্যে সুন্দরভাবে আমাদের ফার্নিচারগুলো সাজায় রাখতে হবে। কিন্তু এখন এই সাজানোর সময় আপনি কি করলেন? এই এক জায়গায় খাট রাইখা দিলেন, আরেক জায়গায় টেবিল রাইখা দিলেন। মানে হয়তো মধ্যে একটা হুট করে টেবিল রাখলেন, আরেক দিকে একেবারে হুট করে একটা খাট রাইখা দিলেন, একটা ফ্রিজ রাইখা দিলেন। দেখলেন যে আপনার পুরা ঘরটার মধ্যে আপনি এলোমেলো সাজাইয়া রাইখা দিলেন। আপনার কোনো মিলতাল নাই। যেমন টেবিলের সাথে চেয়ার থাকা লাগবে, তা নাই। আবার ধরেন আপনার খাটের সাথে বিছানা থাকা লাগবে, তা নাই। এরকম একটা ব্যাপার যে আপনার একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ধরেন খাবার টেবিলটার সাথে কাছাকাছি ফ্রিজ থাকা উচিত, সেটার কাছে সেটা নাই। সেটার সাথে কেন মানে দেখা গেল আপনি পড়ার টেবিল রাইখা দিলেন। এরকম একটা হযবরল একটা ব্যাপার করলেন। এই জিনিসটাও আসলে অ্যালাইনমেন্টের প্রবলেম। আর ডিজাইনে আমরা এই জিনিসটা কিভাবে কাজে লাগাই, আমরা আজকে সেই জিনিসটা দেখতে চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার আমরা আরেকটু বলি যে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা তো এইটা বললাম যে অর্গানাইজ ডিসঅর্গানাইজ যদি আপনি একটু কইরে রাখেন, হিজিবিজি কইরে রাখেন, সেইটা যেমন অ্যালাইনমেন্টের একটা গোছগাছের সমস্যা। আরেকটা সমস্যা হইলো, ধরেন আপনি জিনিসগুলা রাখলেন। আমরা আমরা আরেকটা ভালো উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি ব্যাগ গোছাইতে গেলেন, রাইট? সেইখানে যদি আপনি জামা কাপড়গুলা ধইরা ধইরা জাস্ট মধ্যে ভরতে থাকেন, তাইলে জামা কাপড়গুলো সুন্দরভাবে থাকবে না। ইভেন অনেক বেশি জায়গার মধ্যে আপনি খুব কম জামা কাপড় রাখতে পারবেন। কিন্তু সেই সেম জামা কাপড় আপনি যদি সুন্দরভাবে গোছায়া ভাঁজ কইরা রাখেন, তাইলে আপনার অনেক বেশি জামা কাপড় রাখা যাবে। এই সেম কাহিনী আমাদের বইয়ের টেবিলের সাথেও কিন্তু হয়। আমরা যদি এক সারিতে সুন্দরভাবে বইগুলা রাখি, তাহলে আমরা বেশি বই রাখতে পারবো। এখন কথা হলো ডিজাইনে এই জিনিসটা কিভাবে ইম্পর্টেন্ট। ডিজাইনে আমাদের যে এলিমেন্টস গুলো আমাদের হাতে দেওয়া, মানে আমরা ব্যবহার করার জন্য নিয়ে থাকি, সেই জিনিসগুলো যদি ওয়েল অর্গানাইজড না করি, তাইলে এরকম একটা মেস তৈরি হবে। এই জিনিসটা সরানোর জন্যই আমাদের প্রয়োজন অ্যালাইনমেন্ট, রাইট? আমরা যদি এটাকে একটু আনগ্রুপ করি, আনগ্রুপ, দেন আমরা যদি এইটাকে অ্যালাইনমেন্টের দিকে যাই, অ্যালাইনমেন্ট প্যানেলে এইটা হচ্ছে রাইট অ্যালাইন। আমরা এইটার পরে আসতেছি যে আমাদের রাইট অ্যালাইন কি জিনিস, লেফট অ্যালাইন কি জিনিস, এই জিনিস আমরা আসতেছি ধীরে ধীরে। তো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারছি যে আমরা যে জিনিসটা আনছি ব্যালেন্স করে রাখছি, বাট ব্যালেন্স করে রাখাই এনাফ না, আমাদের অ্যালাইন করেও রাখতে হবে। কেন অ্যালাইন করে রাখতে হবে? ঘরের দুই পাশে তো সেম জিনিস রাখছি, বাট সেটা সাজায় গোছায় রাখি নাই, তাইলেও সুন্দর লাগবে না। শুধু ব্যালেন্স করতে হলে আমাদের আসলে অ্যালাইনমেন্টটাও ইম্পর্টেন্ট। ব্যালেন্সটা অ্যাচিভ করার জন্য অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট। কিরকম? আমরা যদি এটার মধ্যে দেখি, তাহলে কিন্তু এখানে ওয়েল ব্যালেন্সড না। এইখানে একটা অকওয়ার্ড খালি জায়গা, এই জায়গাটা আবার একটা খালি জায়গা তৈরি হয়েছে। এই যে জায়গাটা, এটা কিন্তু ইমব্যালেন্স, রাইট? এই ইমব্যালেন্সটা সরানোর জন্য যে হেল্প করে, সেইটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ব্যালেন্স অ্যাচিভ করতেছি। একটার সাথে কিন্তু একটা কানেক্টেড, ভালোভাবে বুঝতে হবে। ওকে। তো আমরা এখন অ্যালাইনমেন্টের একটু টুইপসের দিকে যাই, দেখি আমাদের অ্যালাইনমেন্টসে কি আছে। আমরা যদি এখানে 2 দিয়ে দেই, এই যে এখানটা আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্টের এই ব্যাপারগুলো। আচ্ছা, অ্যালাইনমেন্টের আমার আরো কিছু ছিল অ্যালাইনমেন্ট অন, ও এই যে টাইপসের মধ্যে আমরা যদি একটু যাই, তাহলে কি কি দেখতে পাবো? লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন। আমরা কিন্তু এই জিনিসটা শিখছি যখন আমরা অ্যালাইনমেন্ট প্যানেলে যদি যাই। এই যে অ্যালাইনমেন্ট প্যানেল আছে, বা আমরা যদি এখানে উইন্ডোজ থেকে অ্যালাইনমেন্টের জন্য নিয়ে আসি এই যে অ্যালাইন, তাহলে আমাদের এই একটা ওপেন হবে। এইখানটায় আমরা অ্যালাইনের জন্য দেখতে পাচ্ছি। অ্যালাইন কিভাবে হইতে পারে? যদি পাশাপাশির কথা বলি, হরিজন্টাল অ্যালাইন, তাহলে লেফট হইতে পারে, মিডল হইতে পারে, রাইট হইতে পারে। আবার এটা কিন্তু উপর নিচের ক্ষেত্রেও সঠিক। অর্থাৎ যদি আমাদের এই জিনিসগুলো এভাবে আসে, এভাবে না থাকে, যদি আমাদের এরকম থাকতো, তখন কিন্তু আমাদের হরিজন্টাল ব্যালেন্স না, মানে অ্যালাইনমেন্টটা তখন আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের দরকার পড়তো। এই যে মিডল অ্যালাইন, বটম, এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ উপরের দিকে, আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল।
সেন্টার যেটাকে বলা যাইতেছে, মিডল বলেন সেন্টার বলেন যাই হোক। তো এই হলো অ্যালাইনমেন্টের ব্যাপার, আমরা অ্যালাইনমেন্ট এইভাবে করতে পারি। এখন টেক্সটের ক্ষেত্রে আবার অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমরা এই স্লাইডটায় মানে এই লেয়ারটায় রাখছি, এটা একটু দেখে আসি। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট কিভাবে, আমাদের এইখানে যদি দেখি গুড অ্যালাইনমেন্ট, গুড অ্যালাইনমেন্ট কি জিনিস, সব সুন্দর মতন এক সারিতে, রাইট, সুন্দর মতন এক সারিতে, এটা হচ্ছে একটা গুড অ্যালাইনমেন্ট উদাহরণ। এটা ব্যাড কেন, এটার বি একদিকে, এল এইখানে, এর মধ্যে আবার এইখানটা একটু ঝামেলা হয়ে গেছে, এটা মানে এটা সারিবদ্ধভাবে না, সো এটা অ্যালাইনমেন্ট হয় নাই। আবার এটা ধরছি আমরা সোসো, এটাও কিন্তু ওই সেম ব্যাডের মতোই। এখন এই তিনটা জিনিস রাখার কেন কারণ হইলো কি, আমরা সেই জিনিসটা একটু বুঝি। যখন আমরা প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, মানে অনেকগুলো টেক্সট আমাদের তার মধ্যে অ্যালাইনমেন্ট করাইতে যাচ্ছি, তখন আমাদের অ্যালাইনমেন্টের আসলে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। কিরকম, তখন আমাদের শুধুমাত্র একটা দিকে মনোযোগ দিলে হবে না, তখন আমাদের এইগুলো এক একটা প্যারা, সাপোজ এগুলো এক একটা প্যারা, এই প্যারাগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট আছে কিনা সেইটা দেখতে হবে অবভিয়াসলি। এরপরে এই প্যারাগুলার প্রত্যেকটা লাইনের মধ্যে, ইভেন প্যারাগুলার টাইটেল এবং এর মধ্যে অ্যালাইনমেন্ট আছে কিনা তা দেখতে হবে, অ্যালাইনমেন্ট নাই, আমরা এদেরকে একটু সামনে এদিকে আগাই নিয়ে আসতে হবে। এই যে, আচ্ছা আমরা এর মধ্যে মেবি স্পেস পড়ে আছে সেইটাই দেখি, এই স্পেসটা সরাই দিলে কি হয়, এই যে এই অ্যালাইনমেন্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের প্যারার মধ্যে অ্যালাইনমেন্ট থাকতে হবে, মানে এদিকের অ্যালাইনমেন্ট থাকতে হবে, তারপরে নিজেদের লাইনদের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা প্যারার যে লাইন সেই লাইনের মধ্যে অ্যালাইনমেন্ট থাকতে হবে। এই অ্যালাইনমেন্টের এই জায়গাটায় বিগিনাররা অনেক বেশি ভুল করে, তারা এর মধ্যে ছোট্ট একটা স্পেস ফালাই রাখে এবং সেটা তারা খেয়ালও করে না। টেক্সট বেশি হইলে এই ভুলটা আমরা অনেকেই করি এবং অনেক বেশি করি এবং অনেক বেশি ইরিটেটিংও ব্যাপারটা। সো বি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট শুধুমাত্র যে এইটার সাথে হইতেছে তা না, অ্যালাইনমেন্ট পুরা তোমার লাইনের মধ্যেও কিন্তু হইতেছে, লাইনগুলোর মধ্যেও কিন্তু এই অ্যালাইনমেন্টটার ব্যাপারে খেয়াল রাখতে হবে, রাইট। এই গেল আমাদের অ্যালাইনমেন্টের এই প্যারাগ্রাফে, এবং এই প্যারাগ্রাফের সাথে এই লাইনের মধ্যে যে অ্যালাইনমেন্ট সেইটা নিয়ে কথাবার্তা। এবারে এই অ্যালাইনমেন্টের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, যারা প্যারাগ্রাফ প্যানেল জিনিসটা খুব ভালোভাবে শিখছিলাম, আমাদের একটা ভিডিও আছে যেটা এখন আই বাটনে আসতে যাচ্ছে। আচ্ছা এটা আমরা একটু অ্যালাইন করে কথা বলি, হ্যাঁ আই বাটনে যে ভিডিওটা আসতে যাচ্ছে, প্যারাগ্রাফ প্যানেলে আমরা যে অ্যালাইনমেন্টগুলো শিখছিলাম সেখানে আমরা আরো কিছু অ্যালাইনমেন্ট কিন্তু দেখতে পাবো, এগুলাও কিন্তু ওই অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। তারপরে হচ্ছে জাস্টিফাই, এই জাস্টিফাই কথাটার মানে হইলো যখন আমরা জাস্টিফাই করি তখন দুই পাশ সমান রাখি, মানে আমরা যদি একটু ছোট্ট খুব ভালো করে নজর করে এদের মধ্যে দেখি, এদের লাইনগুলোর মধ্যে র্যাগিং আছে, যে আমরা টাইপোগ্রাফিতে র্যাগ কি জিনিস শিখে আসছি, কিন্তু এইখানটায় কিন্তু র্যাগের সিনটা নাই। যখন আমরা এরকম অ্যালাইন করতেছি তখন আবার এর মধ্যে ছোট ছোট বড় বড় যে ফাঁকাগুলো পড়ে যেটাকে বলা হয় রিভার, আমরা টাইপোগ্রাফিতে পড়ছি, টাইপোগ্রাফিটার আই বাটন এখন আসছে যে রিভার আসতেছে, এইগুলা কিন্তু আবার ইমব্যালেন্স তৈরি করবে। সো খেয়াল রাখতে হবে আমাদের অ্যালাইনমেন্ট যেন আবার ইমব্যালেন্স তৈরি না করে দেয়, ওকে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের এই অ্যালাইনমেন্টগুলো করতে হবে, যেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনমেন্ট, রাইট। এই গেল আমাদের অ্যালাইনমেন্টের কিস্সা কাহিনী। এই আমরা এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের অ্যালাইনমেন্টের মোটামুটি অ্যাচিভমেন্ট আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এই গেল আমাদের আরেকটা ব্যাপার, আমরা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু মাথায় রাখবো, আমাদের যার সাথে তুলনা আমরা করতেছি সেই জিনিসটা কিরকম। সাপোজ আমরা তুলনা করতেছি এরকম একটা অবজেক্টের সাথে, তখন এইরকম সাপোজ আমরা যদি বলি হ্যাঁ এটাই নিয়ে আসি, ওকে ছোট কইরা দেই, এবং এরে আবার আসলে লিডিংও কমাই দিতে হবে, ওকে হুম। আমরা তুলনা করতেছি এরকম একটা অবজেক্টের সাথে যার সারফেসটা মসৃণ বা সেম টু সেম, ওকে সোজা, তখন এরকম অ্যালাইন, ঠিক আছে। এখন আমরা যদি আসলে এইরকম একটা ইসের সাথে তুলনা করি, এইটা মনে হয় আমি টাইপোগ্রাফিতেও এই জিনিসটা উল্লেখ করছিলাম, ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য আমাদের আসলে এই সকল স্ট্রাগল যা কিছু আমরা করতেছি সব এই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য, আমরা যদি এরকম কোনো সারফেসের সাথে করি তখন কি আমাদের এই অ্যালাইনমেন্টটা ঠিক মতন যাবে। আমরা যদি একটু এটারই কপি করে এনে এখানে বসাই, তাইলে কি এই অ্যালাইনমেন্টটা পারফেক্ট আছে, নাই, রাইট। তখন আমাদের অ্যালাইনমেন্টে একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে, কিরকম আমাদের অ্যালাইনমেন্টে চেঞ্জেস আনতে হবে, আমরা এরে একটু এদিকে সরাই দিব, এরে আরো একটু বেশি সরাই দিব, তাইলে আমাদের পারফেক্ট অ্যালাইনমেন্টটা অ্যাচিভ হবে, ওকে। এই যে এখন আমরা এখান থেকে স্পেস আর একটু কমাই দিব, কারণ ওই জায়গাটাকে মনে হইতেছে যে বেশি স্পেস পড়ছে, একটা স্পেস আমি কমাই দিলেও হবে মেবি, একটা স্পেস আমি কমাই দিলাম, ওকে। তাহলে আমাদের এইরকম ভাবে কিন্তু অ্যালাইনমেন্টগুলো করতে হয়। অ্যালাইনমেন্ট মানে হলো সাজানো,
এবং সারিবদ্ধ করার মধ্যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আসলে কিসের সাথে তুলনা করে শাড়িটা তৈরি করতেছি। ওকে, সারফেস যেরকম হবে সেরকম ভাবে সেটার সাথে ব্যালেন্স রাখে আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে। ওকে, এই হলো ব্যাপার। আর একটা ব্যাপার আমি একটু ছোট্ট ব্যাপার সেটা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন যখন আমরা করি তখন এই অ্যালাইনমেন্টের একটা রিদম ধরে রাখতে হয়। আমরা রিদম রিপিটেশন সামনে জিনিসটা পড়বো। বাট যদি আমরা এরকম করি, আমাদের ডিজাইনে কোথাও লেফট অ্যালাইন, কোথাও রাইট অ্যালাইন, কোথাও মিডল অ্যালাইন নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করি, তাইলে সেটা হবে না। মাথায় রাখতে হবে জিনিসটা যদি লেফট পাশে থাকে লেফট অ্যালাইন, জিনিসটা যদি রাইট পাশে থাকে রাইট অ্যালাইন, জিনিসটা যদি মিডলে থাকে মিডল অ্যালাইন। আলটিমেটলি আমরা অ্যাচিভ করার চেষ্টা করতেছি ব্যালেন্স, রাইট? যেভাবে ব্যালেন্স হবে আমাদের সেভাবেই ব্যালেন্স করতে হবে। সো অ্যালাইনমেন্টকে ব্যবহার করতে হবে বুঝা শুইনা ব্যালেন্স অ্যাচিভ করার জন্য। সো ব্যালেন্স অ্যাচিভ করার জন্য সিম্পলি আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করব, লেফট রাইট এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যদি তুমি লেফট লাইনে ডিজাইন করো লেফট লাইনেই করো, কিন্তু আসলে আমি বেসিকটা আপনাদের বলে দিলাম যে আসলে আপনার ব্যালেন্স মানে অ্যাচিভ করাটা মূল গোল। সো ব্যালেন্স অ্যাচিভ করার জন্য যেরকম অ্যালাইনমেন্ট রাখা দরকার আমাদের সেরকম অ্যালাইনমেন্ট রাখতে হবে। এই গেল আমাদের অ্যালাইনমেন্টের কথাবার্তা। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং সব কিছু বুঝতে পারছেন অ্যালাইনমেন্ট নিয়ে। আর অ্যালাইনমেন্ট নিয়ে আসলে আরও কিছু কথাবার্তা টুকটাক যেগুলো থাকবে আমি ইনশাল্লাহ পরে কভার করবো, বাট বেসিক হচ্ছে এটুকু। অ্যালাইনমেন্ট কিভাবে করব আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর ভিডিওটা 2-3 বার করে দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। প্রথমবারই হয়ে যাওয়ার কথা, যদি না হয় এইচআর ডিজাইন তো আছেই, সিম্পলি পেজে মেসেজ দেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক টেক করেন যা করেন। আর হ্যাঁ, যারা এই প্লে লিস্টটা দেখেন নাই তারা সুন্দর মতন প্লে লিস্ট ধইরা ভিডিও দেখা শুরু করেন, যেটা বাম দিকে আসতে যাচ্ছে। যারা ইলাস্ট্রেটর শেখেন নাই তারা এখন সিম্পলি ডান দিকের প্লে লিস্টটা ধইরা ইলাস্ট্রেটর শিখা পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইচআর ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।